নেপালের হৃদয়ে হিমালয়ের বিশাল বরফ ঢাকা পাহাড়ের মাঝে লুকিয়ে আছে এক স্বপ্নের ঠিকানা, অন্নপূর্ণা বেস ক্যাম্প। 4130 মিটার উচ্চতায় দাঁড়িয়ে যেখানে মেঘ ছুঁয়ে যায় পাহাড়কে, আর সূর্যের প্রথম আলো রাঙিয়ে তোলে অন্নপূর্ণার চূড়া। এই ট্রেক শুধু একটি যাত্রা নয়, একটা সাহস, সৌন্দর্য, অ্যাডভেঞ্চারের এক অসাধারণ অনুভূতি। আজকের এই ভিডিওতে আমরা পা বাড়াচ্ছি পৃথিবীর অন্যতম সৌন্দর্যের ট্রেকিং রুট অন্নপূর্ণা বেস ক্যাম্পের পথে। চলুন শুরু করি হিমালয়ের বুকের সেই অবিশ্বাস্য অভিযান। হ্যালো বিউটিফুল পিপলস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি কোথায় আছি হয়তো অলরেডি আপনারা জেনে গেছেন। আমি এখন আছি অন্নপূর্ণা বেস ক্যাম্পে, এটা নেপালে অবস্থিত। এই অন্নপূর্ণা বেস ক্যাম্পে আমি কীভাবে আসলাম, কত টাকা খরচ হলো এবং কত দিন লাগলো, এই সম্পূর্ণ কিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা গত রাতে কাঠমান্ডু থেকে বাসে করে পোখারাতে এসেছি। এখন আমরা পোখারাতে একটি দোকানে ঢুকেছি। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জুতা আছে। অনেকে বাংলাদেশ থেকে জুতা নিয়ে আসেন, আমি তাদেরকে বলবো কোনো দরকার নেই, এখানে আসলে খুব ভালো মানের জুতা পাওয়া যায় এবং প্রাইসও মোটামুটি রিজনেবলের মধ্যে থাকে। অ্যাকচুয়ালি বাংলাদেশে এরকম জুতা অ্যাভেলেবেল হয় না, কারণ বাংলাদেশের মানুষ এরকম ট্রেকিং করে না। কিন্তু এখানে আসলে বিভিন্ন ধরনের ট্রেকিং শ্যুজ অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পাওয়া যায়। এছাড়া ব্যাগ এবং অন্যান্য যা যা লাগে সবই এখানে পাওয়া যায়। দাম বাংলাদেশের তুলনায় মোটামুটি সেমই প্রায়, সুতরাং আপনারা চাইলে এখান থেকে এসে কিনতে পারেন। এটা হচ্ছে আমাদের গাড়ি, আমাদের যাত্রা শুরু। এখন বাজে সকাল 9টা। আমরা সকাল সকাল নাস্তা শেষ করে পোখারার লেক সাইড থেকে আমরা জিনুর উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। রাস্তার দুপাশের অপরূপ পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে আমরা জিনুর থেকে চলে যাচ্ছি। ওখান থেকে আমাদের ট্রেকিং যাত্রা শুরু হবে। এই ট্রেকিংয়ের জন্য আমাদের জনপ্রতি খরচ হয়েছে $300। আমরা বাংলাদেশের একটি এজেন্সি অ্যালটিটিউড হান্টার আমার একটি পেজ এবং গ্রুপ আছে, তাদের মাধ্যমে আমরা এই অন্নপূর্ণা বেস ক্যাম্পটি সম্পূর্ণ করব। এই $300 মধ্যে পিক আপ এবং ড্রপ, খাওয়া দাওয়া, থাকা সব খরচ এর মাঝে ইনক্লুড থাকবে। শুধু ব্যক্তিগত যদি কেউ পানি খরচ করে তাহলে এর জন্য $200 এক্সট্রা দিতে হবে। এবং আমাদের পিক আপ এবং ড্রপ হবে কাঠমান্ডু থেকে কাঠমান্ডু। আমরা অলরেডি দেখতে দেখতে জিনুতে চলে এসেছি। এখান থেকে আমাদের ট্রেকিং যাত্রা শুরু হবে। আমাদের ট্রেকিং জার্নি শুরু হয়ে গেছে। আমরা এখান থেকে আমাদের ট্রেকিং শুরু করব। সামনে দেখতে পাচ্ছি বিশাল এক ঝুলন্ত ব্রিজ। এই ঝুলন্ত ব্রিজ দিয়ে আমরা ওই সাইডে যাবো এবং আমরা ট্রেকিং শেষ করে ওই পাহাড়ের উপরে থাকবো। এটা হচ্ছে অন্নপূর্ণা যাওয়ার সময় জিনু থেকে প্রথম বড় ব্রিজটা পড়ে সেটা। এখন সামনের দিকে হাঁটছি ঠিক ব্রিজের মাঝখানে। দেখেন কত নিচে। এই সমুদ্রপৃষ্ঠ থেকে আমরা 1780 মিটার উপরে আছি। এই জায়গাটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে জিনু ঠান্ডা। আমরা এই জিনু ঠান্ডা থেকে ট্রেকিং করে চমরংয়ে যাব। চমরংয়ের উচ্চতা হচ্ছে 2165 মিটার। আমরা এখন চমরংয়ের পথে যাত্রা শুরু করেছি। দেখতে পাচ্ছেন চমরংয়ে যাওয়ার সময় আশেপাশে রিসোর্টগুলো অনেক সুন্দর। হাই আপু, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। শেষ আপনাদের? কোথায় আজকে? কোথায় এবিসি গেছিলেন? যাচ্ছি, দোয়া করবেন। ঠিক আছে ইনশাল্লাহ। আমরা 5 জন। আচ্ছা আচ্ছা, সাবধানে যান। ঠিক আছে ইনশাল্লাহ। এদিক সেদিক
জি রেখা আপু, উনি আমাদের বাংলাদেশি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং উনি একটি গ্রুপের মাধ্যমে বিভিন্ন দেশে ট্রাভেল পরিচালনা করে থাকে। ড্রোন শটের মাধ্যমে আপনাদেরকে রাস্তাটা দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন আঁকাবাঁকা রাস্তা। আমরা মোটামুটি ওখান থেকে এত দূর পর্যন্ত আজকে ট্রেকিং করে এসেছি। আর যাব হচ্ছে ওই উপরে একটা রিসোর্টের মতো দেখা যাচ্ছে, ওখানে ওই স্থানের নাম হচ্ছে চমরং। আজকে আমাদের গন্তব্যে ফাইনালি পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের আজকের রিসোর্ট। আজকে রাতে আমরা এখানে থাকবো। বৃষ্টি নামতেছে, রাতে ভিতরে যাই। সুন্দর। এই হচ্ছে চমরং। গতকালকে রাতে আমাদের পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এবং পৌঁছানোর পরপরই বৃষ্টি নেমে গেছে, আর রাতে এই জন্য শ্যুট করতে পারি নাই। এখন দিনে শ্যুট করতেছি এবং সকালে ঘুম থেকে উঠে এক আশ্চর্য রকমের এক সৌন্দর্য দেখছি, যা আপনাদেরকে এখন দেখাবো। আমাদের রিসোর্ট থেকে অন্নপূর্ণাকে একদম স্পষ্টভাবে দূর থেকে দেখা যাচ্ছে। কি বিশাল আকৃতির অন্নপূর্ণা দাঁড়িয়ে আছে। আমাদের এই ড্রোন শটের মাধ্যমে আমাদের ড্রোন কিন্তু সামনের দিকে এগুচ্ছে, কিন্তু মনে হচ্ছে যেন এটা স্টিল দাঁড়িয়ে আছে। এ থেকে বোঝা যায় অন্নপূর্ণা কি বিশাল আকৃতির। আমাদের পোর্টার দুজন, এই ওরা আমাদের ব্যাগ করে নিয়ে আসবে। হচ্ছে চমরং। যারা গতকালকে ছিল তারা এখন সবাই এখান থেকে চলে যাবে। আমরা চলে যাচ্ছি। আবার একটু লাস্ট দেখে যাই পর্বতটাকে। এই যে এখান থেকে একদম বিশাল আকৃতির পর্বতমালা দেখা যাচ্ছে। আমরা এখন চমরং থেকে সিনোয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সিনোয়ার উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 2310 মিটার এবং এখান থেকে যাওয়ার সময় ওই অন্নপূর্ণাকে দেখা যাচ্ছে দূরে। বর্তমানে রাস্তাগুলো তুলনামূলক একটু সমতল আছে, একটু রিল্যাক্সে হাঁটা যাচ্ছে। রাস্তাগুলো এরকমই, মাঝে মাঝে সমতল, আবার খাড়া, আবার ডাউনহিল, সব কিছু মিলিয়েই রাস্তা। এখন আবার আপার হিলে উঠতেছি। চমরং থেকে সিনো পর্যন্ত ট্রেকিংটি খুব সুন্দর। চমরং থেকে 300 মিটার নিচে নামতে হয়, তারপর সিনোয়া নদীর ধারে ছোট্ট একটি গ্রাম। এই পথে পাথর বিছানো সিঁড়ি, লাল মাটি আর বিস্তীর্ণ হিমালয় দৃশ্য উপভোগ করা যায়। পুরো পথটি প্রায় 2 থেকে 3 কিলোমিটার, যার সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে নামতেছি। সামনে একটি সাসপেনশন ব্রিজ আছে, আর সামনে এখনো অন্নপূর্ণাকে দেখা যাচ্ছে। আর সামনে আরেকটি হচ্ছে, এটি হচ্ছে ওনাদের একটি ধর্মীয় উপাসনালয়।
এখানে ছোট্ট একটি দোকান আছে, দোকানে অনেক কিছু পাওয়া যায়, জামা কাপড়, জুতা, ব্যাগ এবং কিছু, এগুলো কি পাথর। ভিতরে আরো বড় দোকান। ওয়েলকাম এবিএসসি চেকপোস্ট ইনফরমেশন সেন্টার চমরং। এখানে চেকিং বলতে আমরা যে পারমিশন নিয়েছি বা আমাদের অন্য পণ্যের যেই পারমিট ছিল সেই পারমিটটা দেখাইতে হয়েছে এবং আমাদেরকে অ্যাকসেপ্ট করে তারা আবার যেতে দিয়েছে। এখন আমরা আবার নিচের দিকে নামতেছি। থেকে নিচে নামার পর দেখা মূল সেই বিখ্যাত আরেকটি সাসপেনশন ব্রিজ। পাহাড়ি নদীর উপর ঝুলে থাকা এই ব্রিজটি একটি ট্রেকের অন্যতম আকর্ষণ। চমরং এর সাসপেনশন ব্রিজ পার হয়ে আমরা নতুনভাবে আবার যাত্রা শুরু করছি। এখন যাব আমরা সিনুয়াতে। সিনুয়ার উদ্দেশ্যে আমরা আবার ট্রেকিং শুরু করছি। এটি মোটামুটি 2310 মিটার উচ্চতায়। সিনুয়া থেকে ট্রেকিং রোড ধীরে ধীরে অনেকটা জঙ্গলের মতন দেখতে পাওয়া যায়। রাত কাটানোর জন্য বেশ কয়েকটি টি হাউস বা লজ এখানে রয়েছে। খানিক একটু বিশ্রাম নিয়ে আবার ট্রেকিং শুরু করলাম, রাস্তার দুই ধারে সবুজ পাহাড় আর পাহাড়ি বাতাস উপভোগ করতে করতে। যতই সামনের দিকে যাচ্ছি এক নতুন নতুন সৌন্দর্য চোখে ধরা দিচ্ছে, যা এই ক্যামেরাতে বন্দি করা সম্ভব না। ক্যামেরাতে যা বন্দি করা যায় তা মাত্র 3%। এখানে জিটি থেকে একটু পানি খেয়ে নিলাম। আর এখানকার রাস্তাগুলো মোটামুটি বেশ একই রকম, মোটামুটি সমতল এবং জঙ্গলের ভিতর দিয়ে।
এখানে বেশ খাড়া একটি সিঁড়ি আছে। এই সিঁড়িটি পার হয়ে আমরা ওই পারে ব্যাম্বুতে যাব এবং ওখানে আজকে আমরা একটু করে লাঞ্চ করব। আমরা এখন বোদ্দা গেস্ট হাউসে আমাদের দুপুরে খানা পিনা শেষ করে এখন 3টা বাজে। এখন কোথায় যাবো জানো ভাইয়া? দোবান যাবো। দোবানের উদ্দেশ্যে আবার আবহাওয়াটা জানি কেমন, অনেকটা রহস্যময়। গুলা মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নেমে পড়বে এবং পাহাড়ের উপরে মেঘগুলো বেশি বেরোচ্ছে। গাছ উপর হয়ে শুয়ে আছে, অনেকটা গেট আকৃতির। মনে হচ্ছে সে গেট বানিয়ে আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। হ্যালো দোবাং, 5 minutes. Thank you. আমরা এখন দোবান চলে এসেছি। দেখতে পাচ্ছেন দোবান লজটি খুবই সুন্দর, পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের এখানে রাত্রি যাপন করার কথা ছিল, কিন্তু আজকে অনেক পর্যটক বেশি আসার কারণে এখানে আমরা রুম পাইতেছি না। তাই আমরা এখন আপার দোবানের দিকে থাকব। এখান থেকে প্রায় 10 মিনিটের মতো দূরত্ব আপার দোবান, ওখানে এখন চলে যাব আমরা। এই হচ্ছে দোবানের পুরো লজটা বা গেস্ট হাউসটা। দেখতে পাচ্ছেন পাহাড়ি ডালের মধ্যে কি সুন্দর চমৎকার একটি লজ। এই হচ্ছে পাহাড়। আমরা যে প্লেসটাতে আছি এখন তার চতুর্দিকেই পাহাড়ে বেষ্টিত, আর উপরে হচ্ছে বড় বড় মাউন্টেন, আর এখানে হচ্ছে ফিস্টেল মাউন্টেন, আর এদিকে হচ্ছে অন্নপূর্ণা মাউন্টেন। আসলে উপরে মেঘ থাকার কারণে মাউন্টেনগুলো দেখা যাচ্ছে না। ওই যে ওখানে হয়তো একটু দেখা যাচ্ছে, একটু রোদ পড়েছে। আর আমরা গত রাতে ছিলাম এই যে এই রুমে। ওকে, আমরা আজকে আছি আপার দোবান। আজকে 28 তারিখ। তো আমরা এখন গন্তব্য আমাদের আজকে এমবিসি মাছাপুছারে বেস ক্যাম্প। এখান থেকে আমরা আছি এখন 2550 মিটারের মতো উচ্চতায়। এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে 3700 মিটার। ওকে, এমবিসির উচ্চতা 3700 মিটার এবং এমবিসি হচ্ছে এখানে দেখা যাচ্ছিল মাছাপুছারে। মাছাপুছারের ঠিক নিচেই অবস্থিত এমবিসি মাছাপুছারে বেস ক্যাম্প। তো হোপফুলি আমরা সব মিলে 7 ঘন্টার মতো সময় লাগবে। এরপরে আমরা কোথায় যাবো? ঠিক ইমিডিয়েট পরে এখানে দোবানের পরবর্তী প্লেস হচ্ছে হিমালয়। হিমালয়ের ঠিক আগেই হিমালয়ের নিচে একটা বেশ বড় ওয়াটারফল আছে, যেটা আমরা হাতে রাইট সাইডে দেখতে পাবো। অনেক বড় একটা ওয়াটারফল এবং মন্দির আছে। হিমালয়ের পরে হচ্ছে দেউরালি। দেউরালি দিকে আমরা লাঞ্চ করবো। দেউরালির পরে হচ্ছে দেউরালির পরে এমবিসি। দেউরালি থেকে এমবিসি পৌঁছাতে 3 ঘন্টার মতো সময় লাগবে। সো লাঞ্চের পরে আমাদের 3 ঘন্টার মতো এই আজকের আপডেট, এবং ইনশাল্লাহ কালকে আমরা সবকিছু ঠিকঠাক থাকলে দিচ্ছি।
আমরা এখন হিমালয়ে চলে এসেছি। এটা দেখা যাচ্ছে সামনে হিমালয়ের একটি ঝর্ণা, আর ওই যে সামনে যে ছোট ঘরগুলো দেখা যাচ্ছে ওটাকে হিমালয় বলে। আর পাহাড়গুলো দেখা যাচ্ছে বিশাল, দুই সাইডে একটি বিশাল দানব পাহাড়। সুবহানাল্লাহ, এসব নিশ্চয়ই না দেখলে বিশ্বাস করার মতো না। আমরা এখন হিমালয়ে চলে এসেছি। এর উচ্চতা হচ্ছে 1920 মিটার। এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নিব। হিমালয়তে আমাদের রেস্ট নেওয়া শেষ। এখন আমরা আবার যাত্রা শুরু করেছি। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে দেউরালি। Uncle, come from Oh, South Korea. 70. 70? Okay. Oh my God. No. Seven. How old are you? Really bad stomach after 40? during an entire. 40. Because the problem is when you do, You have particularly a long triathlon. 40. Yeah, 40. 40. You have I'm 70. 70. উনি কোরিয়া থেকে এসেছেন অন্নপূর্ণা ট্রেকিং করার জন্য। ওনার বয়স 70 বছর। চিন্তা করা যায় আমাদের বাংলাদেশের 70 বছর বলতে তো কবরে। কিছু দেখা যাচ্ছে না মেঘের কারণে। একটু আগে সব কিছু স্বাস্থ্যকে ছিল, রোদ ছিল, 2 মিনিটের মধ্যে একদম মেঘে এসে সব কিছু ঢেকে দিয়েছে। এখান থেকে দেউরালি মোটামুটি নর্মালভাবে হেঁটে গেলে 30 মিনিটের মতো লাগতে পারে। বৃষ্টি যেন না নামে। দেউরালি দৌড়ালি 3200 মিটার।
দেউরালি গেস্ট হাউস, ঠিক তার অপোজিটে পাহাড়, ঝর্ণা এবং ঠিক তার গায়ে রয়েছে বিশাল এক পাহাড়। আপনাকে দেখায় এই আর এখানে একটি ম্যাপ দেওয়া আছে, এই ম্যাপে ডিটেলস দেওয়া আছে কিভাবে কি করতে হবে, কোন প্লেস থেকে কোন প্লেস, কতটুকু হাইট, কতটুকু সময় লাগবে। যেমন আমরা শুরু করছি এই জিনু থেকে, তারপর আছি চমরক, তারপর সিনোয়া, আপার সিনোয়া, ব্যাম্বো, দিওয়ান, দোবান, আপার দোবান, হিমালয়া। এখন আছি দেওরালি, তারপর যাব এমবিসি, লাস্ট ডেস্টিনেশন এবিসি। আমরা এখন দেওরালি থেকে এমবিসির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। পরিস্থিতি অনেক খারাপ ছিল, মাঝখানে অনেক মেঘাচ্ছন্ন হয়ে গেছিল, পরিবেশ বা আবহাওয়া খারাপ থাকার কারণে আমরা একটু লেট নিয়েছি। এখন আমরা আবার রওনা দিয়েছি, ইনশাল্লাহ 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমরা এমবিসিতে পৌঁছে দেবো এবং রাত ওখানে থাকবো। দেখতে পাচ্ছেন অপরূপ সেই সুন্দর দৃশ্য, দুই পাহাড়ের মাঝখান দিয়ে পাথরের উপর দিয়ে পাহাড়ি বা মাউন্টেনের যেই পানি সেটা বয়ে চলছে। এখানকার আবহাওয়াটা একটু অন্যরকম। এই রোদ আবার 2 মিনিটের মধ্যেই দেখা যায় মেঘ এসে রোদকে আড়াল করে দেয়। একটু আগে এখানে রোদ ছিল, এই দেখতে পাচ্ছেন মাত্রই মেঘ আসলো এবং সব কিছু মেঘে ঢেকে দিয়েছে। সামনে মেঘ ছাড়া কোনো কিছুই দেখা যাচ্ছে না। আবার 2 মিনিট পরে দেখা যায় রোদ চলে আসে, মেঘ চলে যায়। তারা কিছুই দেখা যাচ্ছে না, কি এক অদ্ভুত ওয়েদার। হিমালয়ের ওয়েদার এরকমই। গত রাত্রে আমাদেরকে এমবিসিতে আসতে প্রায় রাত 9টার মতো বেজে যায় এবং ওখানে আমরা রাতে ছিলাম। আর এখন আমরা এবিসির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এবিসির উদ্দেশ্যে ভোর 4টার দিকে আমরা রওনা দিয়েছি। অন্ধকার ছিল, লাইট জ্বালিয়ে এসেছি। আর এখন সূর্য প্রায় উঠি ভাব, এর জন্য একটু আলো পাওয়ার কারণে ভিডিও করতে পারতেছি। ওই সামনে দেখা যাচ্ছে বরফে ঢাকা এবিসি। এখন আছি ঠিক অন্নপূর্ণা বেস ক্যাম্পের ঠিক মাঝখানে বা পয়েন্টে। আর সামনে দেখতে পাচ্ছেন ওই যে অন্নপূর্ণা, রোদের কারণে জল পড়তেছে। বিশাল আকৃতির অন্নপূর্ণা। খুব টায়ার্ড লাগতেছে, একটু রেস্ট নিব, তারপর আবার বাইরে বের হব। এটি হচ্ছে আমার সকালের নাস্তা অন্নপূর্ণা বেস ক্যাম্পে। এই নাস্তার মূল্য হচ্ছে 1100 রুপি, 2টা ডিম, 2টা টোস্ট, আর এটা হচ্ছে আলুর একটা ঝোল তরকারি।
এখানে খাবার খুবই এক্সপেন্সিভ। এই হচ্ছে অন্নপূর্ণা বেস ক্যাম্প, আর সামনে হচ্ছে অন্নপূর্ণা। এখানে ওয়েদার বেশ ঠান্ডা, অনেক ঠান্ডা লাগতেছে। আসেন আপনাদেরকে অন্নপূর্ণাটাই ঘুরিয়ে দেখাই। এখানে নামার সময় মজার একটা ব্যাপার লক্ষ্য করলাম, মানে অটোমেটিক আপনাকে নিচের দিকে মধ্যাকর্ষণ শক্তি নিয়ে যাবে। মানে অনেকটা আপনি কম হাঁটতে চাইলেও আপনাকে দৌড়ানোর মতো করে হাঁটিয়ে নিয়ে যাবে। ওঠার সময় যেরকম কষ্ট হচ্ছে, নামার সময় এরকম কোনো কষ্ট হচ্ছে না, বডি অটোমেটিক আমাকে দৌড়ের উপর রাখতেছে। এটা আসলে একটা ভালো দিক, কষ্ট কম হবে। আর ওঠার সময় বেশ কষ্ট হয়েছিল, নামার সময় এরকম কোনো কিছু ফিল হচ্ছে না। ইটস এ গুড। আর এখন যেহেতু রোদ উঠে গেছে, ওরকম একটা শীতও নাই, শীত নাই বললেই চলে, একদম নর্মাল ওয়েদার। এখানে বেস ক্যাম্পে থাকার মতো আসলে প্রত্যেকটা সময় লাগে না, 1-1.5 ঘন্টা হলে মোটামুটি দেখাশোনা হয়ে যায় বা ঘোরাঘুরি হয়ে যায়, ছবি রুটেগুলো হয়ে যায়। তাই এখানে বেশিক্ষণ স্টে করা দরকার নাই, তাই ব্যাক করতেছি। কারণ আরও নেপালে অনেক কাজ আছে। নেপালে পাঞ্জিং জাম্প, প্যারাগ্লাইডিং, আরও কিছু অ্যাক্টিভিটিস আছে, ওগুলো করার চেষ্টা করব। এই জন্যই তাড়াতাড়ি এখান থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। বাই বাই, টাটা।